সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মন্ত্রিসভায় আবারও বড়সড় পরিবর্তন আসছে। বেশ কয়েকজন নতুন নেতা মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন। এর মধ্যে সংরক্ষিত নারী আসন থেকে এমপি হওয়া কয়েকজনও এই মন্ত্রিসভায় ঢুকতে যাচ্ছেন। অর্থাৎ নতুন করে আরও কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী হচ্ছেন। নতুন একটি পত্রিকা এশিয়া পোস্ট এই বিষয়ে একটি বিস্তর রিপোর্ট করেছে। সেখানে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এইসব তথ্য উল্লেখ করেছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই পরিবর্তনটা আসছে। এখন প্রশ্ন হলো, কবে এই পরিবর্তনটা আসছে বা মন্ত্রিসভায় এই বড়সড় পরিবর্তনটা কবে হচ্ছে এবং কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে, কেন এই পরিবর্তন হচ্ছে এবং কারা নতুন করে মন্ত্রিসভায় আসছেন। প্রথম প্রশ্নের জবাব দেই যে কবে এই পরিবর্তনটা আসছে। এই পরিবর্তনটা মূলত বাজেটের পরেই আসবে। অর্থাৎ বাজেট যখন হবে বা বাজেট যখন সংসদে উত্থাপন করা হবে, এরপরেই এই পরিবর্তন হবে, অর্থাৎ কোরবানির ঈদের পর। এই পরিবর্তন করার মূল কারণ হচ্ছে বাজেট অধিবেশন শেষ হওয়ার পর বা বাজেট প্রস্তাব করার পর বা বাজেট পাশ করার পর সরকারের কাজ ব্যাপক আকারে বেড়ে যাবে এবং সরকার চাচ্ছে প্রতিটা মন্ত্রণালয়ে এখন যাদেরকে কোনো কোনো মন্ত্রীকে 2-3টি মন্ত্রণালয় দেওয়া হয়েছে তাদেরকে একটি মন্ত্রণালয়ে সীমাবদ্ধ করবে। এবং ইতিমধ্যে কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে আলোচনা হচ্ছে এবং তাদের বক্তব্য, তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং তারা নিজেরাও আসলে বক্তব্য দিয়ে এক ধরনের দলীয়ভাবে চাপে পড়ে গেছেন এবং কিছু কিছু মন্ত্রণালয়ে প্রশাসনিক দুর্বলতাও তৈরি হয়েছে এবং কাজ যে খুব ভালোভাবে হচ্ছে হচ্ছে এটা মনে করার কোনো উপায় নাই। সেই সব জায়গায় পরিবর্তন আসছে এবং বেশ কয়েকজন নতুন করে মন্ত্রিসভায় ঢুকছেন এবং এর মধ্যে অভিজ্ঞরাই, যারা প্রথমে যখন মন্ত্রিসভা গঠন করা হয় বা ঘোষণা করা হয়, যখন আমরা দেখলাম বেশিরভাগই নতুন, তখন যে একটা আলোচনা উঠেছিল যে অভিজ্ঞদেরকে খুব বেশি নেওয়া হয়নি। এবারে যে পুনর্বিন্যাস হচ্ছে, এবার যে রদবদলটা হচ্ছে, এখানে বেশিরভাগই অভিজ্ঞরা আসতে যাচ্ছেন। তা আমরা দেখি এশিয়া পোস্ট তাদের রিপোর্টে কি লিখেছে। তারা লিখছে, নতুন মন্ত্রিসভায় কয়েকজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান, পোড় খাওয়া রাজনীতিক এবং দু একজন তরুণ মুখও দেখা যেতে পারে। বিশেষ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। গয়েশ্বরচন্দ্র রায় এর আগেও মন্ত্রিসভায় আসতে পারেন, এরকম আলোচনা ছিল। তবে ঢাকা 3 আসন থেকে নির্বাচিত এই এমপি এবার মন্ত্রিসভায় আসছেন এবং মন্ত্রী হতে যাচ্ছেন, এরকমটাই আলোচনা শোনা যাচ্ছে এবং খোদ মানে এই রিপোর্টটা যেখান থেকে তারা যে সোর্সের মাধ্যমে করেছে সেখান থেকেই তারা তার বিষয়ে বড়সড় ইঙ্গিত পেয়েছে। সেখানে আরও বলা হচ্ছে, বর্তমানে মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাস হচ্ছে। 3 মন্ত্রীর দায়িত্ব কমানোর পাশাপাশি একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন করা হচ্ছে। ইতিমধ্যেই 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা একজন মন্ত্রী ও 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরেক মন্ত্রীর বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। ফলে তাদের দায়িত্ব কমিয়ে আনার আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যদের মধ্য থেকে একজনকে বর্ধিত মন্ত্রিসভায় দেখা যাবে। এই ক্ষেত্রে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যিনি সংরক্ষিত নারী কোটায় এমপি হয়েছেন, তার নামও আলোচনায় রয়েছে। বর্তমান মন্ত্রিসভায় নোয়াখালীর কোনো প্রতিনিধি নেই। সেই জায়গা থেকে নতুন যে বর্ধিত মন্ত্রিসভা হতে যাচ্ছে, সেখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, আমার আসনের এমপি, নোয়াখালী 2 আসন থেকে সেনবাগ সোনাইমুড়ি থেকে নির্বাচিত এমপি, তিনি মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন, যিনি 6 বার এমপি নির্বাচিত হয়েছেন। এই আলোচনাটা অনেক বেশি শোনা যাচ্ছে এবং এই এশিয়া পোস্টের রিপোর্টেই সেটা স্পষ্টত উল্লেখ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার নাম আলোচনায় রয়েছে। পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নামও আলোচনায় রয়েছে। এছাড়া মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার নবাবগঞ্জের সংসদ সদস্য, যেটা ঢাকা 1 আসন, ঢাকা 1 আসন থেকে নির্বাচিত এমপি আবু আশফাক, খন্দকার আবু আশফাক। আমি প্রথমেও বলেছিলাম তিনি মন্ত্রিসভায় আসবেন, এখন বর্ধিত মন্ত্রিসভায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কুমিল্লা 2 আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, তাকে নিয়েও আলোচনা চলছে এবং এই যে এশিয়া পোস্ট রিপোর্টটা করেছে, এই রিপোর্টের তারা যে মধ্য দিয়ে সূত্র থেকে তথ্য পেয়েছে, সেই সূত্রও তাদেরকে এই সব নামই জানিয়েছে। প্রতিমন্ত্রী হিসাবে আলোচনায় আছেন খুলনা থেকে নির্বাচিত এমপি আজিজুল বারী হেলাল, ফরিদপুরের শহীদুল ইসলাম বাবুল এবং সিরাজগঞ্জের আমিরুল ইসলাম খান আলিমের মতো নেতাদের নাম শোনা যাচ্ছে প্রতিমন্ত্রী হিসাবে।
মন্ত্রিসভার বাইরে সংসদ উপনেতা হিসেবে দলের স্থায়ী কমিটির প্রবীণ 2 সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খান, যাদের নামও আলোচনা হচ্ছে, এবং পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে 2 জন নতুন সদস্য যুক্ত হতে পারেন। এটা তো গেল এমপিদের থেকে মন্ত্রী হওয়া বা প্রতিমন্ত্রী হওয়া। টেকনোক্রেট কোটায়ও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে এবং এশিয়া পোস্টের রিপোর্টেই উল্লেখ করা হয়েছে। এশিয়া পোস্টের রিপোর্টে বলা হচ্ছে যে টেকনোক্রেট কোটায় আলোচনায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যিনি নির্বাচন করেননি টেকনোক্রেট কোটায়। চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নামও শোনা যাচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকেও বর্ধিত মন্ত্রিসভায় দেখা যেতে পারে, এরকম আলোচনা হচ্ছে। প্রতিমন্ত্রী হিসাবে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর ফাভেলের নাম শোনা যাচ্ছে। বগুড়ার এই নেতা প্রধানমন্ত্রীর খুবই ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আছেন তাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এই হইল কারা আসতেছেন, কোথায় কোথায় পরিবর্তন হইতে পারে সেটা এখন দেখি। প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেখান থেকে আসলে এশিয়া পোস্টকে কি বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, কবে নাগাদ নতুন মন্ত্রী ও উপদেষ্টাদের নাম ঘোষণা করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত নির্দেশনা আসেনি, তবে মন্ত্রিসভার আকার বাড়ার সম্ভাবনা রয়েছে। এখানেই মূল তথ্য, যে কবে দেবে এটা তো তারা নির্দিষ্ট করে বলবে না, এগুলো কেউই বলবে না। আপনি এখন যাকেই কল করবেন কেউ আপনাকে এইসব তথ্য দেবে না, এগুলো সরকারের খুবই সিক্রেট তথ্য, কেউই লিক করবে না। সরকার যদি কালকে ঘোষণা করে, আজকে পর্যন্ত আপনি জানতে পারবেন না, খুব সিক্রেট রাখা হয় আর কি এগুলো। তো এখানে মন্ত্রিসভার আকার বাড়তে পারে, এটাই হচ্ছে সম্ভাবনা। এবং যে তথ্য অন্তত এশিয়া পোস্ট তুলে ধরতে পেরেছে সেটার মধ্যে অন্তত এটাই স্পষ্ট যে মন্ত্রিসভার আকার বাড়ছে এবং বেশ কিছু মন্ত্রণালয় নিয়ে মোটামুটি ইতিমধ্যে অসন্তোষ তৈরি হয়েছে, দাপ্তরিক দুর্বলতা দেখা যাচ্ছে বা প্রশাসনিক দুর্বলতা দেখা যাচ্ছে, সেগুলোতে পরিবর্তন খুবই নর্মাল এবং সেগুলোতে পরিবর্তন আসছে এবং সেটা সম্ভবত বাজেট অধিবেশনের পরপরই আসবে। কেননা বাজেট অধিবেশনের পর সরকারের কাজ ব্যাপক আকারে বেড়ে যাবে এবং বাজেট পরবর্তী অর্থ বছরে এই বাজেটটা ইমপ্লিমেন্টেশন এবং বাজেট অনুযায়ী কাজ করা খুবই কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে আরও কিছু দক্ষ লোক, আরও কিছু লোক লাগবে যারা আসলে খুব ডাইনামিকলি কাজ করতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এই বিষয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি, এটি দলের চেয়ারম্যান ও সরকার প্রধান তারেক রহমান ভালো বলতে পারেন। তিনি কখন কাকে নেবেন, কোথায় দায়িত্ব দেবেন সেটি সম্পূর্ণ তার এখতিয়ার। বিএনপির নেতারা কখনো এইসব বিষয়ে কোনো তথ্য মিডিয়াকে দেবে না, এটা মোটামুটি কনফার্ম। কারণ এটা সত্যিকার অর্থে বললেও প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে তিনি যাদের সঙ্গে এটা নিয়ে আলাপ করেন শুধুমাত্র তারাই এটা নিয়ে জানেন। নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির আরেক সদস্য বলেন, এটি একান্তই প্রধানমন্ত্রীর বিষয়। তিনি যদি মনে করেন বর্তমান সদস্যদের নিয়ে সরকার পরিচালনা করবেন তাহলে সেটিই করবেন, আবার কাজের সুবিধার্থে মন্ত্রিসভার আকার বাড়ানোর প্রয়োজন মনে করলে সেটি করতে পারেন। তবে এটা স্পষ্ট যে এই মন্ত্রিসভা দিয়ে কাজ খুব আহামরি হচ্ছে না এবং কয়েকজন মন্ত্রীর উপর খুব বেশি চাপ পড়ে যাচ্ছে, বিশেষ করে যাদের উপর 2-3টি মন্ত্রণালয়, তারা একটি মন্ত্রণালয়ে খুব ভালো ফোকাস করতে পারছে, দেখা গেল বাকি দুটিতে সেভাবে কাজ করতে পারছে না। তো এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এই জায়গায় পরিবর্তন আসবে, এটা আগেও আমি বলেছিলাম। এবং জনাব তারেক রহমান এই মন্ত্রিসভাটাকে যে খুব একেবারে স্ট্যাবল রাখবে বা হচ্ছে যাকে যে কাজ দিয়েছে সে 5 বছর ধরে সেই কাজ করবে, এরকম হবে না। এখানে কয়েকটি মন্ত্রণালয় ছাড়া, কয়েকটি সিনিয়র নেতার মন্ত্রণালয় ছাড়া বাকিগুলোতে পরিবর্তন হবে এবং কোনো অভিযোগ এলে বা কোনো কাজ প্রশাসনিক অদক্ষতা তৈরি হলে সেখানে পরিবর্তন আসবে এবং পরিবর্তন অবশ্যম্ভাবী। এখানে বেশ কিছু হিন্ট রয়েছে যে কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে, আমি সেটা এখানে উল্লেখ করিনি। আমি এটা নিয়ে বসবো আলাদা করে এবং এখান থেকে আমি বের করব এবং কিছু সোর্সের মাধ্যমে আমি জানার চেষ্টা করব যে হচ্ছে স্পষ্টত কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে এবং বিশেষ করে এখানে শিক্ষামন্ত্রীর কথা তো বলা হচ্ছে এবং আরও কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে, কোথায় কোথায় কী পরিবর্তন আসছে সেসব নিয়ে আমি আলাদা করে আরেকটা ভিডিও দিব। আপনারা অপেক্ষায় থাকবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।